নমস্কার, আমি ভূতেশ্বর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আচ্ছা, যেই গাছ আমাদের জীবন দেয়, সেই গাছ যদি মানুষের মৃত্যুর কারণ হয়, তাহলে মানুষ কোথায় যাবে বলতে পারো? কিন্তু কেন জীবন নেয়? এর পেছনে রহস্য কি? আর এই সবটা জানতে হলে শুনতে হবে সত্যি ভূতের ঘটনার এপিসোড 13। আর হ্যাঁ, আজকের ঘটনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সময় আর নষ্ট না করে এবার সরাসরি ঘটনায় যাওয়া যাক। ভূতেশ্বর দাদা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আবির রায়, বাড়ি বাংলাদেশ। অনেকদিন ধরেই ভাবছি আপনাকে কোনো ঘটনা লিখে পাঠাবো, কিন্তু সময় করেই উঠতে পারিনি। তাই অনেক কষ্টে সময় বের করে আজ এই ঘটনাটা লিখে পাঠাচ্ছি। এই ঘটনাটা আমাদের গ্রামের একটা তেঁতুল গাছকে নিয়ে। সত্যি কথা বলতে, ওই তেঁতুল গাছকে ঘিরে গ্রামের মধ্যে অনেক কথা ও গল্প ছড়িয়ে আছে। সেই ঘটনাগুলোর মধ্যে আজ 3টে ঘটনা আপনাকে লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে অবশ্যই ঘটনাগুলো পড়ে শোনাবেন। সিঙ্গি গ্রাম বাংলাদেশের অন্যতম একটা ছোট গ্রাম। আর সেই গ্রামের বুক চিরে বয়ে চলেছে চিত্রা নদী। যদিও সবসময় নদীতে জল থাকে না, কিন্তু বর্ষার সময় সে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর সেই চিত্রা নদীর পাশেই আছে তেঁতুল গাছটা। গাছটা এত বিশাল যে দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়। গাছের অ্যাকুরেট বয়স যে কত সেটা কারোর জানা নেই। আমাদের জন্ম হয়ে পর্যন্ত গাছটাকে অমনই দেখছি। তবে এবার প্রথম ঘটনায় আসা যাক। ওই তেঁতুল গাছের পাশেই কুড়িদের পাড়া। ওখানে প্রায় 30 ঘর কুড়িদের বাস। তারা তেঁতুল গাছের নিচে দিয়ে নদীতে স্নান করতে যায়। তাছাড়া জামা কাপড় পরিষ্কার সহ সব কাজ নদীতেই করে। এই কুড়িপাড়ার মধ্যে লক্ষণ বেশ পরিচিত ব্যক্তি, তার বউ সুমিতা। সে প্রতিদিন সকালে ওই পথ দিয়ে নদীতে স্নান করতে যায়। তবে তার একটা অভ্যাস ছিল, স্নান করার আগে রান্নার জন্য কাঠ সংগ্রহ করা। তো একদিন সুমিতা খুব সকালবেলা ঘুম থেকে ওঠে। ভোর হয়েছে মাত্র, চারিদিকে শীতের কুয়াশা জমে আছে। কিন্তু সে ভাবে আজ সকাল সকাল নদীতে গিয়ে স্নান করে আসবে। তাই সে তখনই রাস্তা দিয়ে নদীর দিকে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে যখন সে বড় তেঁতুল গাছটার কাছে এসেছে, তখন দেখতে পারে গাছের গোড়ায় বেশ কিছু শুকনো ডালপালা পড়ে আছে। সচরাচর এই গাছের ডাল খুব একটা ভাঙে না, কিন্তু শুকনো কাঠগুলো দেখে সুমিতা নিজেকে ধরে রাখতে পারে না। আর তখনই সে কাঠগুলো কুড়াতে এগিয়ে যায়। সুমিতা আপন মনেই শুকনো কাঠগুলো জোগাড় করছে। হঠাৎ করেই মনে হয় তার আশেপাশে টপ টপ শব্দ করে কোনো কিছু পড়ছে। সে শব্দগুলো অনুসরণ করে পেছনে তাকায়, কিন্তু কিছুই দেখতে পারে না। সে মনের ভুল মনে করে আবার নিজের কাজ করতে থাকে। আবার বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সুমিতা অনুভব করে গাছ থেকে কেউ সর করে নেমে আসছে। তখনই সে গাছের দিকে তাকায়। না, এবারেও সে কাউকে দেখতে পারে না। তবে তার মনের মধ্যে অদ্ভুত একটা অস্বস্তির ভাব সৃষ্টি হয়। সে আর চুপ করে থাকতে না পেরে জোরে চিৎকার করে জিজ্ঞাসা করে, আশেপাশে কেউ আছেন? যদি থাকেন তো দেখা দিন। সুমিতার কথার জবাবে কেউ প্রতি উত্তর করে না। তবে গাছ থেকে কারণ নেমে আসার সস্বর শব্দটা ক্রমশ বেড়েই চলেছে। সে সেখানে আর থাকতে না পেরে কাঠগুলো নিয়ে তখনই বাড়ি ফিরে যায়। এরপর প্রায় সপ্তাহখানেক কেটে যায়। লক্ষণ ও সুমিতা রাতের বেলা শুয়ে আছে। মাঝরাতে হঠাৎ করেই চিৎকার করে ওঠে। লক্ষণ তখন জিজ্ঞাসা করে, কি গো, কি হলো তোমার? এমন চিৎকার করলে কেন? তখন সুমিতা কোনো কথা বলতে পারে না। দরজার দিকে তাকিয়ে একটা কথাই বারবার বলতে থাকে, কি কি ওটা? কি কি চাই তার? কেন এসেছে এখানে?
কথাটা শুনে লক্ষণ সামনে তাকায়। সে কাউকেই দেখতে পারে না। তখন সে আবার বলে, কোথায় কে? ওখানে তুমি কাকে দেখেছো? ওখানে তো কেউ নেই। ওই তো সামনে দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি আর মুখে ইয়া ইয়া বড় বড় দাড়ি। বাবাকে কত বড় দেখতে। ও আমাকে মারতে আসে, আমাকে মারতে আসে। ওগো ওগো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কথাটা শুনে লক্ষণ বিছানা ছেড়ে উঠে ভালো করে দেখতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পারে না। আশেপাশে আর কোনো জীব নেই। তার মনে হয় তার বউ স্বপ্ন দেখছে, তাই এমন ভুলভাল কথা বলছে। তাই সে এগিয়ে এসে সুমিতাকে বলে, এই ওখানে কেউ নেই, তুমি ঘুমিয়ে পড়ো, যা তা বকো না, অনেক রাত হয়েছে। না 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 না, আমি ঘুমোবো না, আমি ঘুমোবো না। ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে। আমি ঘুমোবো না, ঘুমোবো না। কথাটা বলতেই লক্ষণের রাগ চড়ে যায়। সে তখন তার বউকে জোর করে শুইয়ে রাখার চেষ্টা করে। তবে সেদিনটা পার হলেও সুমিতার অবস্থা ক্রমশই অবনতি হতে থাকে। সে ক্রমশ যেন পাগল হয়ে যেতে থাকে। সবসময় চিৎকার করে বলতে থাকে, ও ও ও ও সামনেই দাঁড়িয়ে আছে। যা যা যা, আমার থেকে দূরে চলে যা। না না, তুই আমাকে মারবি না। এখান থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, এখান থেকে দূর হয়ে যা। সুমিতার পাগলামি যত বাড়তে থাকে, লক্ষণ তার প্রতি ততই অতিষ্ঠ হয়ে যায়। তারা কোনোভাবে বুঝতে পারছে না তাদের সাথে কি শুরু হয়েছে। তবে এই ঘটনার এক সপ্তাহ পর লক্ষণ কাজের জন্য বাইরে যায়। কাজ শেষ করে যখন বাড়িতে আসে, তখন সে সুমিতাকে খুঁজে পায় না। এদিকে সেদিকে খোঁজাখুঁজি করার পর হঠাৎ করে সে অনুভব করে তার ঘরের মধ্যে থেকে কোনো পুরুষের হাসির শব্দ ভেসে আসে। আর তখনই সে দৌড়ে ঘরের কাছে এগিয়ে যায়। দরজা খুলতেই দেখতে পারে তার বউ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে, কিন্তু ভেতরে কোনো পুরুষ মানুষ নেই। তাহলে একটু আগে কে হাসছিল? এর জবাব সে কখনো আর পায়নি। তবে সুমিতার মৃত্যুর খবর সারা গ্রামে ছড়িয়ে যায়। সবাই মনে করে ওই ঘটনার জন্য ওই তেঁতুল গাছই দায়ী। তেঁতুল গাছের কাঠ পুড়িয়ে পুড়িয়েছে, তাই এমন হয়েছে। তবে আমার এখনো প্রশ্ন জাগে, সুমিতা কি এমন কাউকে দেখতে পেত যাকে সবাই দেখতে পায় না? আর সেই কি তাকে হত্যা করেছে? কিন্তু কেন করলো? এর সমাধান আমি নিজেও জানি না। তবে তোমার জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন ভূতেশ্বর দাদা। এই ছিল প্রথম ঘটনা। এবার দ্বিতীয় ঘটনায় আসি। আমাদের গ্রামের আরেকজন ব্যক্তি, তার নাম ধীরেন দাস। বয়স তো 70 পার করেছে। তিনি অনেকটা তান্ত্রিক টাইপের লোক। যদিও মরার উপর সাধনা বা তন্ত্রমন্ত্র জানে কি না তা আমার জানা নেই। তবে তিনি মানুষকে বিভিন্ন তেল পড়া ও গাছরা ওষুধ দিয়ে সাহায্য করত। একদিন রাস্তার মোড়ে বসে গল্প করতে করতে তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শুনতে পারি। সে নিজেই আমাদের বলেছিল। সে যেভাবে এই ঘটনাটা বলেছিল আমি সেভাবেই লিখছি। ঘটনাটা যখন ঘটে তখন বর্ষাকাল, শ্রাবণ মাস। 2 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে কাজও নেই, সারাদিন বাড়িতে বসে থাকা আর বাজারে গিয়ে চায়ের দোকানে গল্পগুজব করা। একদিন গ্রামের মধ্যে খবর আসে চিত্রা নদীতে নাকি বিরাট মাছ হচ্ছে। কথাটা শুনতেই আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করি না। তখনই ঘর থেকে ঠেলা জাল নিয়ে নদীর দিকে রওনা দিই। তখন সবে বিকাল 4টে বাজে। আমি সিঙ্গি বাজারের ঘাট থেকে পূর্ব দিকে এগিয়ে যেতে থাকি। আমি ছাড়াও কিছু কিছু মানুষ নদীতে মাছ ধরছে। আমি ঠেলা জাল দিয়ে মাছ ধরতে ধরতে এগিয়ে চলেছি। কিছু মাছও অবশ্য পেয়েছি। সেগুলো একটা ব্যাগে ভরে আমি আবার জাল ঠেলতে ঠেলতে এগিয়ে আসি। যখন কুড়িদের ঘাটের সামনে আসি তখন চারপাশে আলো নেমে গিয়েছে। সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়েছে, আর সামনে যাওয়া ঠিক হবে না। তাই কুড়িদের ঘাটেই স্নান সেরে উঠে সামনে দাঁড়াই। আর তখনই চোখ যায় বড় তেঁতুল গাছটার দিকে। গাছটাকে দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো দানব সামনে দাঁড়িয়ে আছে। এমন যেন একটা গাম্ভীর্য গাছটার মধ্যে।
চারপাশে কোনো বাতাস নেই, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি সামনের দিকে হেঁটে আসি। গাছটার সামনে আসতেই আমার চোখ থমকে যায়। মৃদু অন্ধকারের মধ্যেও দেখতে পারি সাদা পাঞ্জাবি ও মাথায় টুপি পরে একটা ধবধবে পরিষ্কার লোক গাছের ডালে বসে আছে। তবে ডালটা এত উঁচুতে আছে যে সেখানে কোনো মানুষের ওটা কোনোভাবেই সম্ভব নয়। তবে আমি একবার সাহস করে বলে উঠি, কে আপনি? এই সন্ধ্যাবেলায় গাছে বসে আছেন কেন? লোকটা কোনো কথা বলে না, তার পরিবর্তে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দেয়। আর সেই হাসি দেখে আমার কলিজা শুকিয়ে যায়, আমি ভয়ে যেন জমে যাই। আর তখনই দেখতে পারি লোকটার ওই গাছ থেকে একটা পা মাটির দিকে নেমে আসছে। আর এটা দেখে আমার দাঁড়ানোর সাহস হয় না। আমি তখনই সেখান থেকে দৌড়ে পালাই। আর বুঝতে বাকি থাকে না যে ওটা কোনো মানুষ নয়, জিন, যার কাজই হচ্ছে মানুষের ক্ষতি করা। এরপর সন্ধ্যাবেলায় আর ওইদিকে যায়নি। এখনো সেই কথা মনে পড়লে ভয়ে বুকটা কেঁপে ওঠে। এই ছিল দ্বিতীয় ঘটনা। তবে তৃতীয় ঘটনাটা একটু অন্যরকম, আর সেটা শুনলেই বুঝতে পারবেন। আর এই ঘটনাটা ঘটেছিল অন্য কারোর সাথে নয়, ওই তেঁতুল গাছদার সম্পত্তি সেই রমজানের সাথে। রমজানের বাড়ি চিত্রা নদীর ধারে, তেঁতুল গাছের পাশেই। তেঁতুল গাছের কারণে নানা রকম সমস্যায় তাকে পড়তে হয়। তাই প্রতি রাতে তাদের মনে হয় ওই গাছ থেকে কোনো কিছু যেন তাদের টিনের চালের উপরে পড়ছে, কিন্তু পরক্ষণেই বাইরে এসে দেখে কিছুই নেই। কারণে অকারণে তার বাড়ির পরিবেশের তাপমাত্রার পরিবর্তন হয়, যার কারণে তার পরিবারের অনেকেই নানা রকম শরীর খারাপের সম্মুখীন হয়। এসব দেখে রমজান ঠিক করে তাদের এই তেঁতুল গাছটা বিক্রি করে দেবে। আর যেমন ভাবা তেমন কাজ। রমজান দুদিনের মধ্যেই একটা দালাল ঠিক করে ওই তেঁতুল গাছটা বিক্রি করে দেয়। কিন্তু সমস্যাটা এখানেই শুরু হয়। শুনেছিলাম যে দালাল নাকি গাছটা কাটার জন্য কিনেছিল, সেদিন রাতের বেলা সে রক্ত বমি উঠে মারা যায়। তার পরিবার রাতের বেলা কোনো মানুষের পৈশাচিক হাসির শব্দ শুনেছিল। তবে এইসব রমজান জানে না। রমজান গাছ বিক্রির আনন্দ নিয়ে সেদিন রাতে শুয়েছিল আর ভাবছিল এতদিনের আপদ এই বুঝি বিদায় হলো। কিন্তু তার সেই ভাবনা সত্যি হবার আগেই তার ঘরের পেছনে কোনো বাচ্চা চিৎকারের শব্দ শুনতে পায়। কিন্তু তাদের বাড়িতে কোনো বাচ্চা নেই। তাদেরকে রমজান ভয় পেয়ে যায়, কোনোভাবে শুয়ে থাকতে পারে না। তখনই কেউ যেন তাদের ঘরের পেছন থেকে তার নাম ধরে ডাক দেয়, রমজান, এই রমজান, এদিকে আয়, এদিকে। কথাটা তার কানে যাওয়া মাত্র নাকি সে সব কিছু ভুলে যায়। সে সবার অগোচরে নিঃশব্দে ঘরের বাইরে বের হয়ে আসে, যেন কেউ তাকে সম্মিলিত করে টেনে নিয়ে আসছে। সে অন্ধকারের মধ্যে যখন বাইরে আসে, তেঁতুল গাছের গোড়ায় আসে, তখন দেখতে পারে এই 7-8 জন মানুষ গাছের ডালে বসে আছে। তাদের সবার ফর্সা গায়ের রং, মুখে বড় বড় দাড়ি, মাথায় টুপি আর গায়ে সাদা পাঞ্জাবি পরা। এক একজনের উচ্চতা প্রায় 10 ফুট। তাদের সবার চোখে মুখে রাগের চিহ্ন ফুটে আছে। তাদের দেখে রমজানের বুঝতে অসুবিধা হয় না এরা কেউ মানুষ নয়, সবাই জিন। রমজান তাদের সামনে এসে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। অজানা একটা ভয়ে তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে নিয়ে যাচ্ছে। সে কিছু বলতে যাবে, তার আগেই ওই জিনগুলোর মধ্যে একজন বলে ওঠে, রে, তুই তেঁতুল গাছটা বিক্রি করছিস কেন? তোর আমরা কি ক্ষতি করেছি? রমজান তখন বলে ফেলে, তোমাদের জন্য আমার পরিবার অসুস্থ হয়ে যাচ্ছে। তোমরা ঘরের উপর কিচপ ফেলো, যার কারণে আমরা অনেক বিরক্ত হই। রমজানের কথা শুনেই তখনই একজন জিন বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আর তোদের বিরক্ত করব না। আর তুই এই গাছ কোথাও বিক্রি করতে যাস না।
এবার যদি বিক্রি করতে যাস তবে তোর বংশ নির্বংশ করে ছাড়বো। কথাটা বলতেই একসাথে 7টা জিনিস শব্দ করে হেসে ওঠে। সেই হাসির শব্দে সারা গাছপালা যেন ভেঙে পড়তে থাকে। আর তখনই রমজান নিচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তখনই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর যখন জ্ঞান ফেরে তখন সকাল। রমজান এই কথা তার পরিবারের সবাইকে বলে। আর আস্তে আস্তে ওই তেঁতুল গাছের ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে যায়। ভূতেশ্বর দাদা এখন ওই তেঁতুল গাছটা একই রকমভাবে দাঁড়িয়ে আছে। তার ব্যাপারে ভয় ভীতি এখনো কমেনি। এখন ওই গাছের গোড়ায় গেলে চারপাশের পরিবেশ ঠান্ডা হয়ে যায়। তবে আজকের ঘটনা এ পর্যন্তই। ওই তেঁতুল গাছকে ঘিরে এখনো নানা রকম ভৌতিক ঘটনা ঘটে চলেছে। সেগুলো সময় মতো আপনাকে লিখে পাঠাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। মিস্টার আবির রায়, আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে সুমিতা কেন অদৃশ্য কাউকে দেখতে পাচ্ছিল বা দেখেছিল। আসলে আমার যতদূর মনে হয়, মানে জিনের ব্যাপারে আমার যতটুকু ধারণা, জিনরা এমন প্রজাতির প্রাণী যাদের কেউ ইচ্ছে করে দেখতে পারে না। তারা নিজেরা দেখা দিলেই তবেই দেখতে পারে। তবে বেশিরভাগ জিন অন্যের ক্ষতি সাধন করে। আর এখানে সুমিতা যখন গাছের কাঠগুলো বা গাছের খড়িগুলো নিয়ে যখন তার বাড়িতে আসে, সেটা উনুনে জ্বালায়, তখন তার এটা করা ঠিক হয়নি। আমার মনে হয় এর মধ্যে তাদের কোনো সংযোগ আছে, যার জন্য সে এই কর্মটা করেছে। আর তার কারণেই মানে প্রথমে পাগল করেছে, তারপর তাকে হত্যা করেছে। তাছাড়া আমি আর কিছু বলতে পারবো না, কারণ আমার নিজেরই ওই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই বা আমি জিন সামনে থেকে কখনো দেখিনি। তো যতটুকু জিনের ব্যাপারে আমি পড়েছি বা জেনেছি বা অন্য কারোর কাছে শুনেছি, এই পরিপ্রেক্ষিতে আমি শুধু এটুকুই বলতে পারি। আশা করি আমার মতামত আপনার ভালো লাগবে। তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদের পাঠানোর জন্য। আপনিও ভালো থাকবেন আর ঘটনা পাঠাতে থাকুন। আজকের ঘটনাটা এ পর্যন্তই। তবে ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রতি সপ্তাহে এমন নিত্য নতুন ঘটনা ও গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।